নমস্কার। ডক্টর অন কল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। প্রতি বছর আমাদের দেশে অথবা গোটা পৃথিবীতে বহু মানুষ হাইপার টেনশন অথবা হাই ব্লাড প্রেশার অথবা উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে থাকেন। এমনকি এই হাইপার টেনশনের কারণে বহু মানুষ স্ট্রোক অথবা হার্ট অ্যাটাকের মাধ্যমে মারাও যান। তাই এই হাইপার টেনশন কমাতে বা উচ্চ রক্তচাপ কমাতে ফিজিওথেরাপি অথবা অস্টিওপ্যাথি কতটা উপযোগী এই বিষয়ে আজ আমাদের আলোচনা। আর এই আলোচনায় যিনি আজ আমাদের বিশেষ অতিথি তিনি হলেন ফিজিওথেরাপিস্ট অ্যান্ড অস্টিওপ্যাথ ডক্টর সুদীপ্ত নাগ। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আর অবশ্যই দর্শক বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো হাইপার টেনশন অথবা উচ্চ রক্তচাপ। তাই এই সমস্যায় কিন্তু অনেকেই আপনারা ভুগে থাকেন, আপনাদের পরিবারে অথবা আপনাদের চেনা পরিচিতর মধ্যে অনেকেই কিন্তু এই হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যায় সারা জীবন ধরে ভুগে থাকেন, এমনকি সারা জীবন ধরে প্রেশারের ওষুধ খেয়েই যান। তার এই হাইপার টেনশন কমাতে এই ফিজিওথেরাপি কতটা উপযোগী বা অস্টিওপ্যাথ কতটা উপযোগী সেই বিষয়ে আজকে আমরা ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে নেব। আর এই হাইপার টেনশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা ফোন করবেন আমাদের লাইভ কল নাম্বারে। দেখুন আমাদের টেলিভিশন স্ক্রিনে যে লাইভ কল নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা রাখতে পারেন এবং ডাক্তারবাবুর সঙ্গে আজ আপনারা সরাসরি ফোনে কথা বলতে পারেন। এবার চলে যাচ্ছি আমাদের আলোচনায়। আচ্ছা ডাক্তারবাবু, প্রথমেই জানতে চাইবো হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, দেখুন না, হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ জিনিসটা বোঝার আগে আগে আমাদের জানতে হবে যে রক্তচাপ বলতে আমরা কি বুঝি। রক্তচাপ হচ্ছে যে আমাদের যে রক্তবাহের মধ্যে রক্ত যখন প্রবাহিত হয় তখন সে একটা পার্শ্ববর্তী চাপ রক্তবাহের মধ্যে দেয়, এটাই হচ্ছে রক্তচাপ। এখন এই রক্তচাপটা বেশি না কম সেটা যখন আমরা ডিনোট করি কিভাবে না, সেটা ডিনোট করা হয় যে একটা ইউনিভার্সাল অ্যাভারেজ ব্লাড প্রেশার দেওয়া থাকে, যেটা আমরা ছোটবেলাতেও পড়েছি যে 120/80 mmHg। তো এখানে দেখুন আপনারা একটা জিনিস লক্ষ্য করে যে দুটো সংখ্যা দেওয়া আছে 120/80। তাহলে এই 120/80 সংখ্যাটা কি ডিনোট করে না, এটা ডিনোট করে যে একটা সিস্টোলিক ব্লাড প্রেশার একটা ডায়াস্টোলিক ব্লাড। এই সিস্টোলিক ব্লাড প্রেশারটা কি না, যখন হৃৎপিণ্ড রক্ত পাম্প করে বডির মধ্যে পাঠায় তখন একটা রক্তের যে চাপটা থাকে সেটা সব থেকে বেশি রক্ত চাপ থাকে। সেটাকে আমরা বিভিন্ন রকম এক্সপেরিমেন্টের মধ্যে দেখা গেছে যে এটা 120 mmHg হচ্ছে অ্যাভারেজ এবং এটা স্বাভাবিক। আর যখন আবার হৃৎপিণ্ড রিসিভ করে ব্লাড তখন ওখানে রক্তচাপ কমে যায়, তখন সেটা ডিনোট করা হয় 80 mmHg। হ্যাঁ ডাক্তারবাবু, একটু ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন আর কে বলছেন? আমি হুগলি থেকে বলছি। হুগলি থেকে, আচ্ছা। হ্যাঁ, আপনার নামটা কি? উৎপল ব্যানার্জি। আচ্ছা, উৎপল ব্যানার্জি। হ্যাঁ, আপনার কি প্রশ্ন আছে? রক্তচাপ নিয়ে আছে আমাদের আলোচনা, উচ্চ রক্তচাপ। বলুন কি প্রশ্ন আছে এই বিষয়ে? উচ্চ রক্তচাপের ছাড়া আর কোনো প্রশ্ন করা যাবে না? হ্যাঁ ডাক্তারবাবু, অন্য প্রশ্ন করতে চাইছেন, আপনি কি নেবেন অন্য প্রশ্ন? হ্যাঁ, আমাদের আজকের বিষয়টা যেহেতু উচ্চ রক্তচাপ, সেই হিসেবে আমরা এই বিষয়ে প্রশ্নটা হলেই ভালো হয়। উনি অন্য কোনো বিষয়ে প্রশ্ন থাকলে উনি রাখতে পারেন, আমরা প্রোগ্রামের শেষে ফোন করব। আচ্ছা, আপনি প্রশ্নটা রাখুন, ডাক্তারবাবু প্রোগ্রামের শেষে আপনাকে বলে দেবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ বলুন কি প্রশ্ন? হ্যালো। হ্যাঁ শুনছি। হ্যাঁ, প্রশ্নটা কি আপনি একটু বলে রাখুন। আমার ডান হাঁটুতে একটা টিপিক্যাল ব্যথা হয়, সেইটার জন্য কিছু। আচ্ছা, হাঁটুর ব্যথা। ঠিক আছে, আপনি অনুষ্ঠানটা দেখতে থাকুন, ডাক্তারবাবু অনুষ্ঠানের শেষে আপনাকে বলে দেবে, ঠিক আছে? আজকে যেহেতু আমাদের বিষয় উচ্চ রক্তচাপ নিয়ে, তো এই বিষয়ে আমরা আলোচনা করছি, আপনার অনুষ্ঠানটা দেখতে থাকুন। ধন্যবাদ। হ্যাঁ, যে বিষয়ে বলছিলেন ডাক্তারবাবু। হ্যাঁ, এবার আমরা তাহলে এখানে দুটো প্রেশারকে ডিনোট করি, একটা হচ্ছে যখন সিস্টোলিক ব্লাড প্রেশার, একটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এটা ইউনিভার্সালি একটা আমাদের অ্যাভারেজ ব্লাড প্রেশার দেওয়া হয়, সেটা হচ্ছে 120/80 mmHg। এবার আমরা কাকে উচ্চ রক্তচাপ বলবো? যখন এটা 120/80 mmHg এর উপরে চলে যাচ্ছে তখন আমরা তাকে বলবো যে না, এটা উচ্চ রক্তচাপ।
তো এইভাবেই আমরা এটাকে ডিনোট করে থাকি যে এটা হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ। হ্যাঁ, আমরা থাকেন। আহ, তো মানে কত সংখ্যক মানুষ সারা বিশ্বে আক্রান্ত হন এই উচ্চ রক্তচাপ? আমি একটুখানি আপনাদের ওই স্লাইড নাম্বার 1টা একটু চালাতে বলবো দর্শকদের বোঝার সুবিধার জন্য। আমি এখানে একটা গ্লোবাল স্ট্যাটিস্টিক্স লিখেছি। এটা আজকে আমরা এই উচ্চ রক্তচাপ নিয়ে কেন কথা বলছি, এটা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের সমস্যা নয়, সারা পৃথিবীর সমস্যা হচ্ছে এই উচ্চ রক্তচাপ। এখানে স্ট্যাটিস্টিক ভ্যালুগুলো একটু দেখবেন যে 30 থেকে 79 বছর বয়সী যাদেরকে আমরা অ্যাডাল্ট বলছি, সেখানে দেখা যাচ্ছে প্রায় 33% লোক এই রোগে আক্রান্ত। সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে 44% লোক সারা বিশ্বে জানেই না যে তাদের উচ্চ রক্তচাপ রয়েছে। মানে এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। আমি জানি না আমার উচ্চ রক্তচাপ রয়েছে, মানে আমি বিপদের মধ্যে যখন তখন পড়তে পারি। হাইপার টেনশন ডায়াগনোসিস হয়েছে এবং ট্রিটমেন্ট হচ্ছে সারা পৃথিবীতে প্রায় 44% লোকের। হাইপার টেনশন আন্ডার কন্ট্রোল মানে আপনি ওষুধ খাচ্ছেন বা অন্যান্য কিছু করছেন, যার থেকে দেখা যাচ্ছে প্রায় 23% লোক সেখানে রয়েছে। আমাদের আর সাথে একজন ডেথ, দর্শক বন্ধু চলে যেটা এসেছে। সব থেকে হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি লাবণ্য বলছি। আচ্ছা আসলে আমি আমার শ্বশুর মশাইয়ের সম্পর্কে একটু জানতে আচ্ছা, চাইছিলাম। উনি আচ্ছা। আসলে প্রচন্ড মানে হাই ব্লাড প্রেশার আচ্ছা। এবং তার সাথে প্রচন্ড ছোট ছোট বিষয় নিয়ে এতটা প্যানিক করে, এতটা টেনশন করে। তো এটার কি কোনো সমাধান আছে, মানে ওই ফিজিওথেরাপির মাধ্যমে? আচ্ছা আচ্ছা, আপনি কোন জায়গা থেকে বলছেন? আমি বলছি সোদপুর থেকে। সোদপুর থেকে। আচ্ছা, হাই ব্লাড প্রেশার আর সবসময় খুব প্যানিক করেন। আচ্ছা হ্যাঁ, মানে খুব সামান্য একদম ছোট্ট, মানে যেটা নিয়ে মানে সাধারণ মানুষ হয়তো মানে কিছু ভাবতেই না, সেটা সেরকম ছোট ছোট বিষয় নিয়ে আসলে উনি খুবই চিন্তা করেন, আচ্ছা আচ্ছা প্রচন্ড প্যানিক। আচ্ছা আচ্ছা, ডাক্তারবাবু আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, আপনি অনুষ্ঠানটা দেখতে থাকুন, ঠিক আছে? হ্যাঁ ডাক্তারবাবু, কি বলবেন? হ্যাঁ, আমরা এই বিষয়টাতে আমরা একটু যাব। আমাদের যখন ট্রিটমেন্ট সেকশন আছে সেখানে কি ওই যে উনি যে কথাটা বললেন যে উচ্চ রক্তচাপ এবং প্যানিক, এটা খুব ইন্টার রিলেটেড এবং এখানে আমাদের ফিজিওথেরাপি এবং অস্টিওপ্যাথি একটা দারুণ রোল প্লে করে এবং কিভাবে প্লে করে সেটা আমরা একটু পরে যখন ট্রিটমেন্ট সেকশনে যাব এই কোশ্চেনটার অ্যান্সার উনি পেয়ে যাবেন। আমি যেটা বলছিলাম গ্লোবাল প্যানিকের স্ট্যাটিস্টিক্স সমস্যাটা যে হয় কেন? এই ডেথ, হ্যাঁ অবশ্যই। আচ্ছা এখানে যে গ্লোবাল স্ট্যাটিস্টিকটা দেখতে পাচ্ছেন যে 53% লোক এই হাইপারটেনশনের জন্য নাই তাদের হার্ট অ্যাটাক বা নাই স্ট্রোক হচ্ছে। তো এই স্ট্যাটিস্টিক্সটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটা একটা কিরকম জলজান্ত সমস্যা। সেই সমস্যাটাকে আমরা অনেক সময় ইগনোর করে যাই, অনেক সময় আমরা ঠিকমতো মেডিসিন নিই না, বা আমরা আদার্স যে পদ্ধতিগুলো আছে যেগুলো করলে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করা যায় সেগুলো আমরা করি না। তাই আজকে আমরা এই টপিকটাকেই ওই কারণে দর্শক বন্ধুদের সঙ্গে একটু তুলে আলোচনা করার চেষ্টা করছি। একটুখানি স্লাইড নাম্বার 3-এ দেবেন, 2-এ। বিপি থাকলে আমরা বুঝতে পারবো যে হাই ব্লাড প্রেশার আছে, যেটা আপনি একটু আগেই বললেন যে আমরা অনেকেই জানি না যে আমাদের হাই ব্লাড প্রেশার আছে। দেখুন এই আমি একটুখানি বলবো যে 2 নম্বর স্লাইডটা চালাতে। হ্যাঁ, দেখুন এখানে আমরা কতগুলো ব্লাড প্রেশারের রেঞ্জ দিয়েছি এবং কোনটা নর্মাল, কোনটা এলিভেটেড, কোনটা স্টেজ 1, কোনটা স্টেজ 2, কোনটা হাইপারটেনশন ক্রাইসিস সেটা লেখা আছে। বেসিক্যালি যদি আমরা দেখি যে এলিভেটেড ব্লাড প্রেশার 120 to 129 আর নিচেরটা 80 থাকলে এটা এলিভেটেড, এটা যখন তখন যে কোনো লোকের হতে পারে। কারণ হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বিভিন্ন ফ্যাক্টরস আছে যেগুলো ওগুলোকে কন্ট্রোল করে। কিন্তু যখন আপনি হাইপারটেনশন 1 হচ্ছেন বা হাইপারটেনশন স্টেজ 2-তে যাচ্ছেন বা ক্রাইসিসে যাচ্ছেন, এই সময় কিন্তু আপনাকে হ্যাঁ হ্যালো, একজন দর্শক বন্ধু চলে এসেছে। হ্যাঁ নমস্কার, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি রিয়াঙ্কা বলছি। আমি কল্যাণী থেকে বলছি। আচ্ছা। আমার প্রশ্ন ছিল আসলে আমার বাবার হাই প্রেশার, আর সেই হাই প্রেশার নিয়ে উনি ভীষণ টেনশনও করেন। তো এটার দীর্ঘদিন ধরে প্রেশার, তো এটার কি মানে নির্মূলের কি উপায় বা ট্রিটমেন্টের মাধ্যমে আচ্ছা আচ্ছা,
ফিজিওথেরাপির মাধ্যমে কিভাবে ওটা থেকে আপনার মানে আপনার বাবাকে সুস্থ করতে পারবেন। অবশ্যই আপনি উত্তর পেয়ে যাবেন, আপনি অনুষ্ঠানটা দেখতে থাকুন। ধন্যবাদ। ডাক্তারবাবু কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, এই টোটাল ব্যাপারগুলোই হচ্ছে যে ট্রিটমেন্ট প্ল্যানের মধ্যেই আমাদের এই সমস্ত উত্তরগুলো ওনারা পেয়ে যাবেন। যে টেনশন, উনি বলছিলেন অ্যাংজাইটি, মানে যে মাঝে মাঝে অল্প কোনো কথাতেই রেখে যাচ্ছেন, এটাকে আমরা বলি অ্যাংজাইটি, মানে আবার অনেক সময় বলে খিটখিটে হয়ে যাওয়া। তো এগুলো খুব ইন্টার রিলেটেড, প্রেশারের সঙ্গে এগুলো খুব ইন্টার রিলেটেড। এগুলো আমরা কিভাবে ব্রেক করি, কিভাবে এটাকে আমরা পেশেন্টকে আবার নর্মালাইজ করি, সেটা আমরা ট্রিটমেন্ট প্ল্যানে যখন যাব ধীরে ধীরে, তখন এটা আমরা ওনাদেরকে আরো বেটার বোঝাতে পারবো। আমরা 2-1 মিনিটের মধ্যেই আমরা ট্রিটমেন্ট প্ল্যানের মধ্যে আসছি। একদম একদম। এখানে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে কখন আমরা ডাক্তারের কাছে যাব, তো এই ডাক্তারের কাছে যাব বলতে আপনি যদি প্রেসার চেক করেন এবং সেখানে যদি দেখেন যে আপনার সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেসার নর্মাল রেঞ্জের চেয়ে বেশি দেখাচ্ছে, তাহলে অবশ্যই আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন এবং যে এক্সারসাইজ, ডায়েট, এই প্ল্যানগুলো শুরু করবেন। কারণ একবার যদি আপনি হাইপার টেনশন ক্রাইসিসে চলে যান, সেই সময় কিন্তু আপনার জীবনহানির সম্ভাবনা অনেক হারে বেড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে আমাদের রেগুলার বেসিসে তাহলে প্রেসার চেক করাটা খুবই প্রয়োজন, মানে না হলে তো আমরা বুঝতেই পারবো না যে মানে প্রেসার হাই আছে না লো আছে। হ্যাঁ, এটা তো ঠিকই, কিন্তু রেগুলার বেসিসে হয়তো অনেকের কাছে সেই সুবিধা নেই, প্রত্যন্ত গ্রামেগঞ্জেও নেই। তো সেই ক্ষেত্রে আমরা বলে থাকি অন্তত 15 দিন অন্তর বা সপ্তাহে একবারও যেন তার প্রেসারটা চেক করা হয়, যদি তার বয়স 30 থেকে 70 বা 80-র মধ্যে হয়। তার নিচে আমরা জেনারেলি দেখা যায় যে প্রেসার এগুলো অতটা এফেক্ট করে না, কিন্তু এই এজ গ্রুপটা অবশ্যই রিস্ক জোনে থাকে, সেই জন্য তাদের প্রেসার চেক অবশ্যই করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত টাইপের হাইপারটেনশন রয়েছে? দেখুন, টাইপের হাইপারটেনশন বলতে যদি আমরা দেখি, আমরা তো একটা টাইপ অলরেডি আলোচনা করলাম যে অ্যাকর্ডিং টু দা প্রেসারের রেঞ্জ, মানে সিস্টোলিক ডায়াস্টোলিক প্রেসার রেঞ্জ নিয়ে আমরা একটা টাইপ বলতে পারি। একটা টাইপ বলতে পারি, সেটা হচ্ছে যে আমি বলবো স্লাইড নাম্বার 3টা চালাতে একটু। হ্যাঁ, এখানে দেখুন কতগুলো টাইপস দেওয়া আছে। প্রাইমারি হাইপারটেনশন, প্রাইমারি হাইপারটেনশন বলতে আমরা কি বুঝি, যে যেখানে হাইপারটেনশনের অন্য কোনো রোগের জন্য হাইপারটেনশন তৈরি হচ্ছে না। কিরকম সেই ধরনের ব্যাপারগুলো, যেমন ধরুন ওবেসিটি থেকে হতে পারে, মোটা খুব ওজন বেশি, স্ট্রেস থেকে হতে পারে, এজিং থেকে হতে পারে, স্মোকিং হ্যাবিট থেকে হতে পারে। তো এই কজের জন্য প্রাইমারি হাইপারটেনশন, এবং এই প্রাইমারি হাইপারটেনশনের সংখ্যা কিন্তু প্রায় 90 to 95%। এবার যদি আমরা তারপরের টাইপটায় আসি, সেটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। সেকেন্ডারি হাইপারটেনশনটা কি, যে একটা অন্য রোগ হয়েছে, তার ফলে আমার প্রেশারটা বেড়ে যাচ্ছে। সেটা কিরকম হতে পারে, ধরুন আমার কিডনি ডিজিজ হয়েছে, আমার রেনাল ফেলিওর হচ্ছে, সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাবো যে আমার ব্লাড প্রেশার হাই থাকে। বা ওরাল কন্ট্রাসেপটিভস, স্টেরয়েডস দীর্ঘদিন ধরে আমি নিচ্ছি, সেখানে আমার প্রেশার হাই থাকতে পারে। স্লিপ অ্যাপনিয়া, প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন, মানে আপনার প্রেগনেন্সি থাকলে কিন্তু ব্লাড প্রেশার হাই থাকে। এরপরে যদি আমরা পরেরটা দেখি, সেটা হচ্ছে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। এটা কি ধরনের জিনিস না, আপনার তলার ব্লাড প্রেশার ঠিক আছে, কিন্তু ওপরে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, এইটাকে আমরা বলি আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। এছাড়া আমরা আর কি ধরনের দেখতে পারি, পরের স্লাইডটা দেবেন প্লিজ। একটা বলা হয় ম্যালিগনেন্ট হাইপারটেনশন। এই ম্যালিগনেন্ট হাইপারটেনশনটা কি হয় না, সাডেন রাইজ অফ ব্লাড প্রেশার হয়ে যায়। এখানে এই ধরনের ক্ষেত্রে কিন্তু অর্গান ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর একটা টাইপ আমরা দেখি যে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। রেজিস্ট্যান্ট হাইপারটেনশনটা কিরকম, যে একটা রুগীর হাইপারটেনসিভ ড্রাগ চলছে, মানে ওষুধ চলে অলরেডি, কিন্তু তাতেও দেখা যাচ্ছে যে তার প্রেশারের পরিমাণকে তাকে কন্ট্রোল করা যাচ্ছে না। আর একটা খুব মজার হাইপারটেনশন রয়েছে, এই হোয়াইট কোট হাইপারটেনশন। হোয়াইট কোট হাইপারটেনশন জেনারেলি যারা আমরা মেডিকেল প্রফেশনে আছি, আমরা হোয়াইট কোট পরে প্র্যাকটিসে বসি, তো সেখানে অনেক সময় দেখা যায় যে পেশেন্ট ঢুকছে ক্লিনিকে, তার প্রেশার বেড়ে যাচ্ছে, আবার বাড়িতে যাচ্ছে নর্মাল হয়ে যাচ্ছে। তো এই ধরনের হাইপারটেনশনকে আমরা মানে হয়তো হয় এটা মানে টেনশনের কারণে, যেটা পেশেন্ট ক্লিনিকে, হ্যাঁ ডাক্তার দেখাতে যাচ্ছি, কি হবে না হবে, কি বলবে না বলবে, প্রেশার বেড়ে গেছে, এটাকে আমরা হোয়াইট কোট হাইপারটেনশন।
আর এক ধরনের হাইপার টেনশনের মাস্ট ডাক্তারবাবু ধরুন কোথাও যাবার আগে বা কোনো পরীক্ষার আগে দেখা যাচ্ছে ব্লাড প্রেশার হাই হয়ে গেছে, তো এটাও কি এই মানে হাইপারটেনশনের মধ্যে পড়ছে? হ্যাঁ, এটাকেও আমরা এই হাইপার টেনশনের মধ্যে ফেলতে পারি, কিন্তু এটা আমরা যেহেতু আমাদের কাছে আসলে পেশেন্টের তখন আমরা বিপিটা মাপতে পারছি, অন্য সময় তো আর পারছি না, পেশেন্ট যখন পরীক্ষা দিতে যাচ্ছে সেই সময় মাপা যাচ্ছে না, বা সেই জন্য আমরা ওটাকে সঙ্গে সঙ্গে বুঝতে পারছি না। আর একটা কি ধরনের হয় না, মাস্ট হাইপার টেনশন। মাস্ট হাইপার টেনশনটা কি না, এটা আবার উল্টো, ডাক্তারের কাছে এলো ব্লাড প্রেশার নর্মাল, বাড়িতে যাচ্ছে ব্লাড প্রেশার হাই, মানে মাস্কিং করে রাখছে, সেই জন্য এটাকে মাস্ট হাইপার টেনশন বলা হয়। তো এই মোটামুটি যত ধরনের উচ্চ রক্তচাপ জনিত সমস্যার পেশেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগটাই এই ক্যাটাগরির মধ্যেই চলে আসে, মানে এই ধরনের ক্যাটাগরিতেই আমরা দেখতে পাই যে রোগীদেরকে আমরা পেয়ে থাকি। আচ্ছা আচ্ছা, তো হাইপারটেনশনের কি কি সিম্পটম রয়েছে, যেটা আমরা একটু আগে আমরা আলোচনা করলাম যে সব সময় রেগুলার বেসিসে প্রেসার চেক করা আমাদের সম্ভব হয় না, সেখানে কি কি সিম্পটম থাকলে আমরা বুঝতে পারবো যে আমার হাইপারটেনশন আছে বা হাই ব্লাড প্রেসার আছে? দেখুন, আমি একটু পরের স্লাইডটা চালাতে বলবো, স্লাইড নাম্বার 5। দর্শক বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কতগুলো সিমটম দিয়েছি, যেমন অ্যাবনর্মাল হার্ট রেট, আপনার খুব হয়তো হার্ট রেটটা হাই হয়ে গেছে, বা যেটাকে আমরা প্যালপিটেশন হচ্ছে, অ্যাংজাইটি, যে একটু আগেই বলছিলেন আমার একজন দর্শক বন্ধু ফোন করেছিলেন যে ওনার শ্বশুরমশাই হাই প্রেসার এবং খুব অল্প কথায় রেগে যাচ্ছেন, বা আরেকজন বলছেন খুব টেনশন করে, তো এই প্যানিক করছেন, এই ধরনের থাকছে। ঝাপসা, মানে দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে, হঠাৎ করে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে যে আমি চারদিকটা ভালো মতো দেখতে পাচ্ছি। কানের মধ্যে ভোঁ ভোঁ করা, বুকের মধ্যে হঠাৎ করে ব্যথা অনুভব করা, এবং আপনি খুব সুস্থভাবে বাড়ি থেকে বেরিয়েছেন, কোনো সমস্যা ছিল না, হঠাৎ করে আপনি ডিসিশন নিতে পারছেন না, কনফিউজ হয়ে যাচ্ছেন, কেউ কিছু বললেই আপনি সেটা সঙ্গে সঙ্গে রিয়াক্ট করতে পারছেন না। এই ধরনের সিমটম যদি থাকে, শ্বাস নিতে কষ্ট হওয়া, মাথার মধ্যে একটা অস্বস্তি ভাব, বমি বমি ভাব, নাক থেকে যদি কোনো কারণে রক্ত বেরোয়, এবং খুব তীব্র মাথা যন্ত্রণা এবং বমি, এই সমস্ত সিমটম গুলোই কিন্তু হাইপার টেনশন থেকে হতে পারে। এবার আপনার বা দর্শক বন্ধুদের জানার হয়তো ইচ্ছা হতে পারে কি এই সমস্ত সিমটম কি একসঙ্গেই থাকবে? না, এরকম না, এখানে এক বা একাধিক সিমটম পেশেন্টের থাকতে পারে। যদি এরকম এক বা একাধিক সিমটম পেশেন্টের থাকে, তাহলে অবশ্যই আমরা পেশেন্টকে বলবো যে সঙ্গে সঙ্গে আপনি নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, করে আপনার প্রেসার চেক করান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন। একদম একদম। আচ্ছা, এবার ডাক্তারবাবু রিস্ক ফ্যাক্টর কি কি রয়েছে বা কি কি কারণে হাইপারটেনশন হতে পারে? হ্যাঁ, আমি একটু স্লাইড নাম্বার 6টা চালাতে বলবো দর্শক বন্ধুদের জন্য। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাবেন যে আমরা রিস্ক ফ্যাক্টর বলতে একটা আমরা বলছি যে নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর মানে কি, যে রিস্ক ফ্যাক্টরটা আপনি আর কিছু করতে পারবেন না। যেমন ধরুন আপনার বয়সটাকে তো আপনি আটকে রাখতে পারবেন না যে আমি হাইপার টেনশন কমাবো বলে আমি বয়সটাকে কমিয়ে দিই, হবে না। জেন্ডার, সাধারণভাবে যারা পুরুষ তাদের হাইপার টেনশন হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, ধরুন আপনার বাবার বা আরো উত্তরপুরুষের কারোর উচ্চ রক্তচাপের সমস্যা ছিল, সেটা আপনার কাছে আসতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে নন মডিফায়েবল, এই জিনিসগুলোকে আপনি মডিফাই করতেও পারবেন না, বা এগুলোর থেকে আপনি বেরিয়ে আসতেও পারবেন না। তো এটা একটা রিস্ক ফ্যাক্টর। আর একটা রিস্ক ফ্যাক্টরকে আমরা বলছি মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, যেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, যে চেঞ্জ করে আপনি নিজের প্রেশারকে কন্ট্রোল করতে পারবেন। সেগুলো কি হতে পারে? ধরুন ওভারওয়েট বা ওবেসিটি, আপনি নিজের ওজন কমাতে পারেন, বা আপনি নিজেকে ওজন আরো স্লিম করতে পারেন, সেখানে আপনার হাইপারটেনশন কমার সম্ভাবনা রয়েছে। অনেকের রয়েছে যে অতিরিক্ত নুন খায়, যেগুলো আমরা সবাই জানি, যখনই ডাক্তারবাবুর কাছে যাবেন প্রথমেই লিখবে সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট, অতিরিক্ত নুন যেন না চলে। তো সেটা আমাদের চেঞ্জ করতে পারি। এখন যেটা আমাদের যুগ, সেটা হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল, মানে আমাদের ফিজিক্যাল ওয়ার্ক কমে গেছে। আমরা বেশিরভাগ সময়টা আইদার কম্পিউটার ওয়ার্ক করছি, বা ব্যাক অফিস কাজ করছি, বা বসে কাজ।
তো এই লাইফস্টাইলটা যত আমাদের চেপে ধরবে তত আমাদের কিন্তু প্রেশারের সম্ভাবনা বাড়ে। আর কি হতে পারে, যে আমরা জাঙ্ক ফুড প্রচুর পরিমাণে যারা খাই একদম তাদের ক্ষেত্রেও কিন্তু হাইপারটেনশন হতে পারে। স্মোকিং এবং টোবাকো, এই যে স্মোকিং, টোবাকো বা অন্য যে কোনো ধরনের স্মোকিং, অ্যালকোহল, অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল কনজাম্পশন, এগুলো কিন্তু সবকটাই হাইপারটেনশনের কারণ, এবং এগুলো মডিফায়াবল, মানে আপনি এগুলো ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন এবং এগুলোকে জীবন থেকে বাদ দিতে পারেন। আর একটা কি, স্ট্রেস, এটা আজকের দিনে মানে হিউম্যান বডির সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। একটা মানুষ সবসময় সে আন্ডার স্ট্রেস, সে তার প্রফেশনাল জায়গায় হোক বা তার পারিবারিক জায়গায় হোক, সমস্ত জায়গায় বিভিন্ন বিষয়ে স্ট্রেস নিয়ে রয়েছে। তো এই স্ট্রেস ফ্যাক্টরটা কিন্তু একটা বিশাল রোল প্লে করে হাইপারটেনসিভ করে দেওয়ার জন্য। তো সেটাকেও আমরা চেক করতে পারি। আর একটা হচ্ছে স্লিপ, ঘুম। আমরা যদি ঠিক মতো না ঘুমোই, আমাদের কিন্তু বডির মধ্যে যে ক্লক রয়েছে, যেটাকে আমরা বলি বায়োলজিক্যাল ক্লক, যার নির্দেশে আমাদের শরীরের সমস্ত হরমোন থেকে শুরু করে সমস্ত কাজকর্ম হচ্ছে, সমস্ত রিডিং মেনটেন হচ্ছে, সেটা কিন্তু ডিস্টার্ব হবে। এবং সেটা ডিস্টার্ব হলে কিন্তু আমাদের সেই যে নর্মাল লাইফস্টাইল সেটা বিঘ্নিত হবে, এবং তার ফলে কি হবে না, আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হব, যার মধ্যে অন্যতম হচ্ছে এই হাইপারটেনশন। আচ্ছা আচ্ছা। এরপরে যদি আমরা একটুখানি আপনি 9 নম্বর স্লাইডে দিতে বলবেন, 8 নম্বর স্লাইডটা চালাতে বলবেন। হ্যাঁ, এখানে দেখুন কিছু সেকেন্ডারি কজেস আছে, যেটা আমরা আগেও আলোচনা করেছি, যে কিছু ডিজিজ যেমন হচ্ছে কিডনির রোগ বা হরমোনাল রোগ, এই ধরনের যদি রোগ থাকে তাদের কিন্তু আমরা হাইপারটেনশন হতে দেখি। আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল এন্ড সাইকোলজিক্যাল। তো সেখানে সাইকোসোশ্যাল ফ্যাক্টর, মানে ধরুন একটা দেখবেন যে গ্রামের লোকের সঙ্গে শহরের লোক, দুজনকার যদি আমরা একটা কম্পারেটিভ ব্লাড প্রেশার স্টাডি করি, সেখানে দেখা যাবে যে গ্রামের লোকটার ব্লাড প্রেশার কিন্তু অনেকটা নর্মাল রাদার দ্যান একজন শহরের লোক। এবার এখানে এই কেন যদি জিজ্ঞাসা করেন, তো সেই ব্যাপারটা একই, যে স্ট্রেসফুল লাইফস্টাইল, পলিউশন, সবকিছুই কিন্তু এটা জড়িত। এই এতগুলো ফ্যাক্টরস আছে, যে ফ্যাক্টর গুলো আপনার ব্লাড প্রেশারকে সবসময় কন্ট্রোল করছে। একদম, মানে এখানে একটা এনভায়রনমেন্টেরও ব্যাপার আছে। মানে গ্রামের যেহেতু আমরা একটা স্বচ্ছ মানে যেটা পরিবেশ থাকে এনভায়রনমেন্ট, সেখানে শহরে প্রচন্ড পলিউশন থাকে, সেটাও একটা মানে হাইপারটেনশনের কারণ হতে পারে। হ্যাঁ, কারণ আপনি যখনই স্ট্রেসে যাবেন, যে কোনো উপায়ে আপনি যদি স্ট্রেসে যান, তাহলে কিন্তু আপনার হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা থেকে যায়। একদম, মানে আমরা যেটা বুঝলাম যে হাইপারটেনশন বিভিন্ন কারণেই হতে পারে, যেটা একটা জেনেটিকও হতে পারে, এছাড়া হ্যাবিটের মাধ্যমেও হতে পারে, বিভিন্ন ব্যাড হ্যাবিট যেগুলো আমাদের আছে, এছাড়া কোনো কঠিন রোগ মানে ধরা পড়লে তারপরও হাইপারটেনশন হতে পারে। মানে বিভিন্ন কারণেই হতে পারে, কিন্তু জেনেটিকটার তো কোনো উপায় নেই, কিন্তু বাকিগুলো তো নিশ্চয়ই ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব। তাহলে কি কি ট্রিটমেন্ট রয়েছে হাইপারটেনশনের? আমি একটু 9 নম্বর স্লাইডটা দিতে বলবো দর্শক বন্ধুদের জন্য। এখানে আমি একটা ট্রিটমেন্ট প্ল্যান এখানে আমি দেখাচ্ছি। সেই ট্রিটমেন্ট প্ল্যানটায় দেখুন রয়েছে যে মেডিসিন আছে। একটু 9 নম্বর স্লাইডটা দেবেন। হ্যাঁ, ট্রিটমেন্ট প্ল্যানে দেখুন এখানে রয়েছে মেডিসিন, ডায়েট, এক্সারসাইজ, অস্টিওপ্যাথি, স্ট্রেস ম্যানেজমেন্ট এন্ড গুড স্লিপ। আমরা এই মেডিসিনের পার্ট নিয়ে আজকে আলোচনা করছি না, এটা মেডিসিনের ডাক্তারবাবুরা এই বিষয়ে আপনাদের পরামর্শ দেবেন। আমাদের রেস্ট অফ ট্রিটমেন্ট গুলো আমরা নিয়ে আজকে আলোচনা করছি। এখন আপনাদের মনে হতে পারে যে আমি মেডিসিন খাচ্ছি, তাহলে আমার কেন এতগুলো বাকি ট্রিটমেন্টের কি দরকার? এটা হচ্ছে একটা গ্রুপ অফ ট্রিটমেন্ট। মানে এই ট্রিটমেন্টটা কিরকম ধরনের, যে আমার সমস্ত ট্রিটমেন্ট গুলো মিলেই আমাকে সুস্থ রাখতে সাহায্য করবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে আমরা এই যে রিস্ক ফ্যাক্টরটা এত এলাবোরেটলি বলার কারণই হচ্ছে যে আমরা সেখানেই দেখেছি যে শুধুমাত্র আপনার হার্টের রোগ বা ব্লাড ভেসেলস এর কোনো রোগ আছে বলে হাইপারটেনশন হচ্ছে, বা শুধুমাত্র কিডনি ফেল করছে বলে হাইপারটেনশন হচ্ছে, নয়। তার সঙ্গে কিন্তু আরো অনেক ফ্যাক্টর জড়িত আছে, যে ফ্যাক্টর গুলো কিন্তু আপনি শুধুমাত্র মেডিসিন দিয়ে আপনি ঠিক করতে পারবেন না। তাহলে তার জন্য বাকি যে ট্রিটমেন্ট গুলো, সেই প্রসেস গুলো আপনাকে আসতে হবে।
তো এখানে দেখুন আমার একটা শখে দেখানো আছে যে ওয়েট রিডাকশন, আমি একটু আগেই বললাম যেটা আমরা আমাদের ওয়েট লস করতে পারি। ওয়েট লসটা আমরা কিভাবে করতে পারি? ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আমরা ওয়েটটা লস করতে পারি। যদি আমরা ওয়েট লস করতে পারি, আমরা যদি দেখতে পারি যে আমরা আমাদের টোটাল বডি ওয়েটের 10 কেজি ওজন যদি আমরা কমাতে পারি, তাহলে রিসার্চ বলছে যে তার লাইফ এক্সপেক্টেন্সি 20% বেড়ে যাবে। যদি আমরা টোটাল বডি ওয়েটে, যদি আমাদের ওজন 100 কিলো হয়, সেখানে যদি আমরা 90 কিলো ওজন করতে পারি, মানে 10 কেজি কমাতে পারি, তাহলে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি 20% আরো বেড়ে যাবে। তাহলে এটা একটা বিশাল ব্যাপার, ওয়েট রিডাকশন করা এবং ঠিক মতো ডায়েট করা। তো এই যে সমস্ত, আবার অনেকে বলতে পারেন যে আমি তো ডায়েট এক্সারসাইজ করছি, তাহলে কেন মেডিসিন খাবো? আমার তো মেডিসিন খাওয়ার দরকার নেই। কিন্তু এখানেও আমাদেরকে বুঝতে হবে, যদি আপনার রোগটা কোনো কিডনি ইস্যু হয় বা কোনো কার্ডিওভাস্কুলার ইস্যু হয়, সেখানে কিন্তু মেডিসিন ডাইরেক্ট ওখানে গিয়ে কাজ করবে। সেই ডাইরেক্ট ওখানে গিয়ে কাজ করলে আপনি যে এফেক্টটা পাবেন, শুধুমাত্র ডায়েট আর এক্সারসাইজ করে সেই এফেক্টটা পাবেন না। তার মানে আপনাকে যখন এই হাইপার টেনশনের মতো জটিল সমস্যাকে সমাধান করতে হবে, তখন সমস্ত ডিপার্টমেন্ট গুলোকে একসঙ্গে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করলে আপনার যে উচ্চ রক্তচাপ সেটা অনেকটা কন্ট্রোলে আসবে। একদম একদম, মানে সবকিছুই আমাদের করতে হবে একসাথে। হ্যাঁ, এখানে আমরা যেমন আজকে একটু ওই ট্রিটমেন্ট প্ল্যান, ফিজিওথেরাপি প্রোটোকল, একটু পরের স্লাইডটা দেবেন। একদম, এবার আসছি, যেটা তো আমরা বুঝতেই পারলাম যে শুধু মেডিসিন খেলে হবে না, এক্সারসাইজ বা অন্যান্য কিছু আমাদের করতে হবে। তাহলে এই যে হাইপারটেনশন কমাতে ফিজিওথেরাপি বা অস্টিওপ্যাথির কি ভূমিকা রয়েছে? দেখুন, ফিজিওথেরাপি বা অস্টিওপ্যাথির যে ভূমিকাটা রয়েছে এটা অনস্বীকার্য। এটা মানে একটা বিশাল রোল প্লে করে। মানে আমাদের যারা আমরা ফিজিওথেরাপিস্ট হিসেবে প্র্যাকটিস করি, তারা আমরা কি করি? আমরা বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে এক্সারসাইজ প্রেসক্রাইব করি। কি ধরনের এক্সারসাইজ প্রেসক্রাইব করি? এরোবিক এক্সারসাইজ। এরোবিক এক্সারসাইজ মানে কি? মানে যে এক্সারসাইজটা আপনি অনেকক্ষণ বেশি সময় নিয়ে করবেন এবং কম ওয়েট নিয়ে করবেন। সে তার উদাহরণ কি হতে পারে? ধরুন সাইক্লিং, ধরুন আপনি হাঁটছেন, ধরুন আপনি সুইমিং করছেন। এবং এটা দেখা গেছে যে যদি কেউ 30 মিনিট প্রতিদিন সুইমিং করে বা হাঁটে বা সাইক্লিং করে, তার ক্ষেত্রে সিস্টোলিক ব্লাড প্রেশার প্রায় 5 থেকে 10 mmHg কমে যায়। এটা এক্সপেরিমেন্টালি প্রুভ। এবার আপনি এখানেও একটা ব্যাপার আছে যে আপনি হয়তো হাঁটছেন, কানে হেডফোন লাগিয়ে অন্য লোকের সঙ্গে কথা বলতে বলতে, এই ধরনের ওয়াকিং এ কিন্তু আপনি খুব একটা বেশি এফেক্ট পাবেন না। আপনি যখন হাঁটবেন তখন সম্পূর্ণ আপনার কোন রকম ডিস্টারবেন্স থাকবে না, আপনি সম্পূর্ণ ফোন ছাড়া হাঁটাচলা করবেন। এতে কি হবে? আপনার আদার্স যে স্ট্রেস ফ্যাক্টর, সেই স্ট্রেস ফ্যাক্টর গুলো অনেক মিনিমাইজ হয়ে যাবে। আর কি করাই আমরা আজকের দিনে? এখন আমরা যেটা করে সেটা হচ্ছে রিল্যাক্সেশন। এবার রিল্যাক্সেশন বলতে আমরা কি করতে পারি? রিল্যাক্সেশন বলতে আমরা পেশেন্টের মানসিক এবং শারীরিক রিল্যাক্সেশনের উপর জোর। আগে শুধুমাত্র আমরা শারীরিক রিল্যাক্সেশনের উপর জোর দিতাম, কিন্তু বর্তমানে আমরা মানসিক রিল্যাক্সেশনেরও উপরও জোর দিচ্ছি। কেননা আমরা এটা বুঝতে পেরেছি যদি মানসিক ভাবে সেই পেশেন্টকে রিল্যাক্স না করা যায়, তাহলে তার শারীরিক রিল্যাক্সেশন হওয়া সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করি? আমরা তার পেশেন্টদের এখন বলি যে মেডিটেশন করতে। এই মেডিটেশন করতে যখন আমরা বলি, তখন সব থেকে বড় সমস্যা হয় পেশেন্টের যে আমি মেডিটেশন করবো কি করে? আমি তো সারাদিন বিভিন্ন কাজ করে বেড়াচ্ছি, বাড়িতে আসছি সেখানেও বিভিন্ন কাজ রয়েছে, আমার অফিসে কাজ আছে, অফিসের কাজ আবার আমি বাড়িতে নিয়ে আসছি, সেখানে এসে রাতে বসে কাজ করতে, মেডিটেশন করবো কি করে? তো সেই জন্য আমরা একটা নতুন ধরনের টেকনিক এখন ইউজ করি, সেটাকে আমরা বলি গাইডেড মেডিটেশন। তো এই গাইডেড মেডিটেশনটা কি না? গাইডেড মেডিটেশনটা হচ্ছে যে আপনাকে আমরা একটা স্ক্রিপ্ট লিখে দেবো এবং সেটা আমরা সেই স্ক্রিপ্টটা আমরা রেকর্ড করে দেব এবং সেটা পেশেন্ট হেডফোনের মাধ্যমে কানে লাগিয়ে সেই রেকর্ডিং স্ক্রিপ্টটাকে শুনতে থাকবে এবং সেই রেকর্ডিং স্ক্রিপ্টটা প্রত্যেকটা পেশেন্টের জন্য আলাদা আলাদা করে লেখা হবে এবং সেখানে আস্তে আস্তে তাকে মানে মানসিক ভাবে তাকে শান্ত করা হবে। শান্ত করলে আস্তে আস্তে দেখা যাবে সে রিল্যাক্সড হচ্ছে। তো এটা একটা আমরা নতুন ভাবে চালু করেছি এবং বিগত 2-3 বছর এই ধরনের
হ্যাঁ 2-3 বছর আমরা এটা প্র্যাকটিসে আমরা ইন্ট্রোডিউস করাতে আমরা অনেক পেশেন্টের অনেক উপকার পেয়েছি। একদম আর একটা হচ্ছে যে আপনার ওয়েট ম্যানেজমেন্ট এক্সারসাইজ আমরা দিচ্ছি পেশেন্টকে যাতে তাদের ওয়েট লস হয়। আর একটা আমরা বলি যে পশ্চার রিএডুকেশন, মানে আপনার ব্লাড প্রেশারটাকে মেনটেন করতে গেলে আপনার বডির যে পশ্চার সেটাকে কিন্তু ঠিকঠাক হতে হবে। পশ্চারাল ফল্ট থাকলেও কিন্তু ব্লাড প্রেশারে হ্যাম্পার হতে পারে। বেসিক্যালি যদি থোরাসিক স্পাইনে যদি প্রবলেম হয় বা সার্ভাইকাল স্পাইনের আপার সার্ভাইকাল স্পাইনের প্রবলেম হয় তাহলেও কিন্তু ব্লাড প্রেশার প্রবলেম হতে পারে। এটা হচ্ছে ফিজিওথেরাপি প্রোটোকল যেগুলো আমরা ইউজ করি, খুব ছোট করে এখানে বলা হলো। আজকে আমাদের অনুষ্ঠান একদম শেষে আমরা আছি, সময় খুব কম আছে। তো ডাক্তারবাবু শেষ মুহূর্তে একদম জানতে চাইবো যে কিছু যদি টিপস আমাদের দেন যে আমরা কিভাবে লাইফস্টাইল মেনটেন করলে এই ব্লাড প্রেশার কমাতে পারবো বা ব্লাড প্রেশারে আক্রান্ত হব না, কি ধরনের লাইফস্টাইল আমাদের মেনটেন করা উচিত? হ্যাঁ, আমি এই টিপসটা দেওয়ার আগে একটু বলবো যে 11 নম্বর স্লাইডটা একটু চালাতে। এখানে আমরা একটা নতুন ট্রিটমেন্ট চালু করেছি ফিজিওথেরাপির সঙ্গে, সেটা হচ্ছে অস্টিওপ্যাথি ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটা করেও কিন্তু আমরা প্রচুর পেশেন্টকে এখন ভালো করতে পারছি এবং এখানে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুটো প্রেশারকে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারছি। আজকে সময়ের অভাবের জন্য এই অস্টিওপ্যাথি ট্রিটমেন্টটার উপরে এলাবোরেটলি বলতে পারছি না। এরপরে আপনি যে কোশ্চেনটা রাখলেন যে লাইফস্টাইল টিপস কি হতে পারে, দেখুন লাইফস্টাইল টিপস হতে পারে ফার্স্ট হচ্ছে স্ট্রেস ফ্রি লাইফ। আপনি যতটা পারবেন নিজেকে স্ট্রেস ফ্রি রাখার চেষ্টা করুন, রিল্যাক্স থাকার চেষ্টা করুন। সিগারেট, গুটখা বা অন্য যে কোনো তামাক জাতীয় জিনিস এগুলো যতটা পারবেন বর্জন করুন। হেলদি ফুড খান যতটা পরিমাণ পারবেন। যদি আপনার কিডনি এবং অন্যান্য সমস্যা না থাকে প্রয়োজনীয় দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল খাওয়া। প্রতিদিন অন্তত 10,000 স্টেপ আমরা রেকমেন্ড করি সারাদিনে হাঁটা। যদি সেটা সম্ভব না হয় একবারে করা, যে আমি একবারে 10,000 স্টেপ হাঁটতে পারছি না, সেক্ষেত্রে আপনি সারাদিনে অল্প অল্প করে সেটাকে করার চেষ্টা করুন। এরোবিক এক্সারসাইজ যেমন সাইক্লিং, সুইমিং এগুলো করার চেষ্টা করুন। এবং সব থেকে বড় ব্যাপার বিপি চেক করুন। যদি আপনাদের কাছে মেশিন না থাকে অন্তত সপ্তাহে একবার করে হলো প্রেসার চেক করুন। এবং যেটা আমি সবসময় বলে থাকি যে আপনি আপনার শরীরটা সম্পর্কে তথ্য গুগল বা ইউটিউবে দিয়ে সেখানে সার্চ করা, বা এখন এআই এসে গেছে যে আমার প্রেসার এত আমি কি ওষুধ খাবো বা আমার প্রেসার এত আমি কি খাবার খাবো, এই ধরনের অ্যাক্টিভিটিস থেকে যতটা পারা যায় বিরত থাকুন। কারণ এগুলো প্রত্যেকটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এখানে আপনার শুধুমাত্র ব্লাড প্রেশার বাড়লে কি করতে হবে তা নয়, এর সঙ্গে আর কি কি শারীরিক সমস্যা আছে এর জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসক তার পরামর্শ নিন এবং তার কথা অনুযায়ী সমস্ত ব্যবস্থাগুলো গ্রহণ করুন। এটাই আমার সমস্ত দর্শকবৃন্দদের বলার উদ্দেশ্য। একদমই আমরা অনুষ্ঠানের একদম শেষে আছি। আর নিশ্চয়ই দর্শক বন্ধুরা আপনাদের যা যা প্রশ্ন ছিল সবকিছুর উত্তর নিশ্চয়ই ডাক্তারবাবুর কাছ থেকে আপনারা পেয়ে গেছেন। অনেকেই ফোন করেছিলেন, এই হাইপারটেনশন নিয়ে অনেক প্রশ্ন আপনারা করেছিলেন। আর হাইপারটেনশন ছাড়া অন্য বিভিন্ন প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই দেখুন যে অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটি রয়েছে, সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। যেহেতু হাতে একদম সময় কম, অনেকে অনেক কিছু জানতে চাইছিলেন, সেটার জন্য অবশ্যই দেখুন অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বলে যে টেলিভিশন স্ক্রিনে নাম্বারটি যাচ্ছে, দুটো নাম্বার যাচ্ছে, তার মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে ডাক্তারবাবুর সঙ্গে আপনারা আলোচনা করতে পারেন। অর্থোপ্যাডি, যে কোনো আপনার ফিজিওথেরাপি বা অস্টিওপ্যাথ সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আপনারা ফোন করুন। অথবা আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই উচ্চ রক্তচাপ যেটাতে বহু মানুষ ভুগে থাকেন, সেটাতে ফিজিওথেরাপি বা অস্টিওপ্যাথির মাধ্যমে কিভাবে সুস্থ হতে পারেন ডাক্তারবাবু খুব সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিলেন। তারপরেও যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই ফোন করবেন এই অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে। আর ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে নেবেন আপনারা নাক্স ভিলা, সাহাগঞ্জ, ওল্ড পোস্ট অফিস, হুগলি। আর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দুটো আমি আপনাদেরকে জানিয়ে রাখছি, 9231895591 এবং 8420385331।
এবং ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন sudiptonag888@gmail.com। আপনারা যেভাবে পারবেন যোগাযোগ করে নেবেন, ইমেলের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে ফোন করে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তাই যে কোনো সুস্থ থাকতে হলে সবসময় কিন্তু একজন ডাক্তারের পরামর্শ এবং পুরো লাইফ টাইমে কিন্তু একজন ডাক্তারের সাহায্য নেওয়া খুবই প্রয়োজন। তাই আজকে যে বিষয় এই হাইপার টেনশন, বহু মানুষ কিন্তু তার কারণে স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক হয়ে বহু মানুষ মারা যান এই উচ্চ রক্তচাপের কারণে। তাই স্ট্রোক বা হার্ট অ্যাটাককে অ্যাভয়েড করতে হলে এই হাইপার টেনশন থেকে কিভাবে বেরিয়ে আসবেন, কিভাবে সুস্থ থাকবেন, তার জন্য কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, আর তার জন্য অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন। আজকে এখানেই শেষ করব। ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সাথে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।